অন্তর্বর্তী সরকারকে উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ ৭৩ জনের নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। তখন ছিল এখন আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা দলের মহাসচিব হিসেবে যদি পারে, একটা দলের পদধারী হয়ে, তিনি এখন এমপিও না মন্ত্রীও না, উনি পারে কিনা? উনি যদি পারে, আমিও একটা দলের। গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষের মাধ্যমে বিরোধী রাজনীতি করেছে, তারাই ২৪কে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে মানে না, বলছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গত ১৬ বছরে যারা নির্যাতিত হয়েছে তাদের কাছে ৫ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতাই। প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক। তো আমরা যারা গত ১৬ বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। ৫ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। এরই মাঝে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ কিংবা সার্জিস আলমের মতো আলোচিত তরুণরা কে কোন আসন থেকে নির্বাচন করবেন। আর এই তালিকা দেখার পর আসন্ন নির্বাচনের প্রতিযোগিতা যে বেশ জমে উঠবে তা সহজেই অনুমান করা যাচ্ছে। একটা কমেন্টে আমাদের এক ভাই লিখেছেন, ভাই আপনি বাচ্চা ছেলেপেলের উপর লেগে আছেন কেন? আমি যদি প্রশ্ন করি, আমি বাচ্চা ছেলেপেলের পেছনে লাগতে যাবো কেন? বাচ্চা ছেলেপেলেগুলো তোমাদের পুরো দেশের পেছনে লেগে আছে কিনা? সার্জিস আলম, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল, সমালোচনা আলোচনা তার জন্য পিস ছাড়ছে না। হাসনাত আব্দুল্লাহর ওই ক্যান্টনমেন্ট মিটিং সংক্রান্ত বিষয়ে উনি ঢুকেছিলেন এবং সেখান থেকে আলোচনা শুরু হয়েছে। আর এর আগে তো বহু কাণ্ড কারখানা আছে। যে মানুষের মানি ব্যাগ নেই, কিছুই নেই, পকেটে খুব একটা টাকা থাকে না, ৬ মাস আগেও বলেছেন ধার্য কর্য করে চলেছেন, উনি নাকি এখন পরিবার কোটি কোটি টাকা দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা দিচ্ছে। উনি নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছেন। তিনি ঘুরে ফিরে যে কথাটা বলছেন, সে একই কথা বইলা আওয়ামী লীগ সরকারটারই পতন হয়ে গেছে। প্রশ্ন ছিল যে কোটা কারা পাবে? মুক্তিযুদ্ধের নাতিপতি নাকি, মানে মুক্তিযুদ্ধের নাতিপতি নাকি রাজাকারের নাতিপতি? তো শেখ হাসিনা বলছিলেন মুক্তিযুদ্ধের নাতিপতিরা পাবে না, রাজাকারের নাতিপতিরা পাবে। এখন এই রাজাকার শব্দটা কেন আসছে দেখেন। আজকে আমি বলছিলাম যে আমাদের জাতীয় নাগরিক পার্টির পোলাপাইন দায়ের থেকে আসার বড় টাইপের অ্যাক্টিভিটিস কিন্তু শুরু করছে। ১৯৭১ আর ২০২৪ এটার মধ্যে ভাই যোজন, বুঝেন তো? যোজন মানে সহস্র পথ, কিন্তু এটার কি বলে যে দূরত্ব ২৪-২৪-এর মতন, ৭১-৭১-এর মতন, কিন্তু দুইটাকে একজোট কইরা রাজনৈতিক ফায়দা যখন হাসিলের চেষ্টা করছে এই নাহিদরা, তখন মির্জা ফখরুল ইসলাম তিনি এক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা রীতিমতো অবাক হয়েছেন অংশ বিশেষগুলো দেখে। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি, যা দেখলে আপনারা আরও বেশি রীতিমতো অবাক করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর কথা না বাড়িয়ে আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা ভিডিওটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের যে কোনো জায়গায় আমি তাদের কাছে জানতে চাই, আমার সুযোগ আছে তাদের কোন কোন জায়গায় প্রয়োজন, সেটা আমি তাদের কাছে জানতে চাওয়া। যদি চেয়ে তারা যে সমস্যাগুলো বলে, আমি যদি ১৮ জন্য কিছু বের করে আনতে পারি, এটা ১৮ জন সেটা ইউনিট এখন নেই, ওনার দায়িত্ব তিনি পালন করতেছেন, তাকে আমি আহ্বান জানাচ্ছি যে আমার সুযোগ আছে, আমার জিজ্ঞাসা না, এটা অফিসিয়াল কোনো মিটিং, এটা অফিসিয়াল। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই। আমি আপনাকে বলি, আটোয়ারি না শুধু উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা কোথায় জানেন? আমি বলি, সমস্যাটা হচ্ছে মানে তারা যখন উত্তরবঙ্গের জন্য কেউ কিছু একটা নিয়ে আসতে চায়, কাজ করতে চায়, আরেকজন না পারলে ওইটাতে সহযোগিতা না করে পিছন থেকে টানে। এটা হচ্ছে, শুনেন, এটা উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা। ব্যাপারটা হচ্ছে, আপনি আপনার জায়গাতে মনে করেন কিনা যে আমি উপজেলার জন্য কিছু না কিছু একটা নিয়ে আসতে পারবো, এটা মনে করেন? তাহলে আমি যদি কি কি দরকার এটা তাদের কাছে জেনে নিয়ে আসি, এটা হওয়া উচিত কি উচিত না? বাবা, এটা কিন্তু তোমার মিটিং না, এনসিপি হওয়ার আগে কিন্তু ছিল, আমরা কিন্তু মেলা আমার কোনো সুযোগ আছে, এনসিপি হওয়ার আগে ছিল, এখনো আছে, রাজনৈতিক দল তখন ছিল, এখনো আছে। শুনেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা দলের মহাসচিব হিসেবে যদি পারে, একটা দলের পদধারী হয়ে, তিনি এখন এমপিও না মন্ত্রীও না, উনি পারে কিনা? উনি যদি পারে, আমিও একটা দলের। না, এটা কোন মিটিং ছিল? শোনেন, এটা আমি তাদের কাছে জানতে চাইছি, এটা কোন অফিসিয়াল মিটিং।
অফিসিয়াল মিটিং হলে একটা রেজুলেশন থাকে, ওটা ইউএনও। আমি জানি তো, হ্যাঁ, এরকম কোনো কিছু ছিল না। আমি তাদের কাছে জানতে চাইছি আটোয়ারে কি কি দরকার, আপনার কি কি সমস্যা, আমি আমার জায়গা থেকে দেখবো যে আমি এটা বের করে আনতে পারি। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আমি কথা বলছি, আমি আমাকে জিজ্ঞাসা করি, আমি তাদেরকে বলতে পারি এটা। না, আপনার সমস্যা কোন বিধানে আসছেন? না, আপনি আমাকে বলেন, আপনি যদি এটা বলেন, আপনি কোন অথরিটি জিজ্ঞাসা করতে? আমি জিজ্ঞাসা করতে পারবো না। না না, আমি নাগরিক হিসেবে জিজ্ঞাসা করছি। রাজনৈতিক দলের মুখ্য সংগঠকের সাথে বলতে করতে পারে না, অনির্বাচিত নির্বাচিত। আমি বলতেছি কোন আইনে পারে? তাহলে কোন আইনে আছে? কথা বলে আপনি যে আইনে এটা জিজ্ঞাসা করতে পারেন। আমি একজন নাগরিক হিসেবে আটোয়ারিতে কি কি সমস্যা আমি তাদের কাছে জানতে চাইতে পারি। এইটা আমি আমার জায়গা থেকে আপনি যদি আটোয়ারির মানুষ হিসেবে এটাতে হেল্প করতে চান, আমি আপনাকে বলতেছি আমাকে এই জায়গায় হেল্প করেন, আপনি আমাকে হেল্প করেন। এটাই কিন্তু আমি ওনাদের কাছে জানতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি ঠাকুরগাঁও এসে এটা করতে পারে, বাংলাদেশের যে কোনো জায়গায় আপত্তি নেই তো, আপত্তি নাই। আপনার আপত্তি। অন্তর্বর্তী সরকারকে উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ ৭৩ জনের নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এজাহারে উল্লেখ, গত ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন করে গৃহযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর পদে বহাল এবং তা নিশ্চিতকরণের জন্য যুদ্ধের ঘোষণা দেওয়া হয়। মোট ৫৭৭ জন অংশগ্রহণকারী দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে ওই জুম মিটিংয়ে অংশগ্রহণ করে। ষড়যন্ত্রের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়। মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলমকে। এছাড়াও অনলাইন মিটিংয়ে অংশগ্রহণকারী আরও ৫০৩ জনকে আসামি করা হয়েছে। যারা গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষের মাধ্যমে বিরোধী রাজনীতি করেছে, তারাই ২৪কে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে মানে না, বলছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গত ১৬ বছরে যারা নির্যাতিত হয়েছে তাদের কাছে ৫ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতাই। বিকেলে এনসিপি কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপ করার জন্যই হিন্দু নির্যাতনের মিথ্যা কাহিনী ছড়াচ্ছে ভারত। রেজন ফয়েজের রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই আয়োজন ছিল ২০২১ সালের আগ্রাসন বিরোধী আন্দোলনের শহীদদের তালিকা প্রকাশ ও রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে। আমার স্বামীর বাড়িতে আমার জায়গা নাই, আমার বাচ্চাদেরকে নিয়ে আমার বাপের বাড়িতে থাকতেছি, বুঝিনি। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতায় করা সেই আন্দোলনই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভিত রচনা করেছিল। সকল বিরোধী রাজনৈতিক দলকে দমন নিপীড়ন চালিয়েও শেখ হাসিনা যে ক্ষমতায় থাকতে পেরেছে এবং আন্তর্জাতিকভাবে সেটার ন্যায্যতা উৎপাদন করেছে, এর মূল কারিগর ছিল ভারত। ভারতের সহায়তা নিয়েই শেখ হাসিনা তার ফ্যাসিজমকে এতদিন দীর্ঘায়িত করতে পেরেছিল। ৭১ নাকি ২৪, এই বিতর্ক প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, গত ১৬ বছর যারা নির্যাতিত হয়েছে তাদের কাছে ৫ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা। গতকালও দেখলাম যে প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক। তো আমরা যারা গত ১৬ বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। ৫ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। যারা এই গত ১৫-১৬ বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না, কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল, আগের আমলও ছিল, এখনো ছিল। তো তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ, তাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা। বাংলাদেশে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ তৈরি করতেই ভারত হিন্দু নির্যাতনের মিথ্যা কাহিনী ছড়াচ্ছে বলেছেন এনসিপি প্রধান। আমরা মনে করি রাজনৈতিক হস্তক্ষেপের উদ্দেশ্যেই হিন্দু নির্যাতনের গল্প প্রচার করা হচ্ছে এবং এই ধরনের গল্প প্রচার বন্ধ করা উচিত। নাহিদ ইসলাম আরো বলেন, তার দলও ভারতের সাথে সুসম্পর্ক চায়, তবে তা হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। যে সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা।
এরই মাঝে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ কিংবা সার্জিস আলমের মতো আলোচিত তরুণরা কে কোন আসন থেকে নির্বাচন করবেন। আর এই তালিকা দেখার পর আসন্ন নির্বাচনের প্রতিযোগিতা যে বেশ জমে উঠবে তা সহজেই অনুমান করা যাচ্ছে, কেননা বেশ কয়েকটি আসনের রাজনৈতিক হেভিওয়েট প্রার্থীদের টক্কর দিতে হবে এসব তরুণ তুর্কিদের। এনসিপি সূত্র জানিয়েছে দলটির কয়েকজন তরুণ নেতা রাজনৈতিক পরিবারের হওয়ায় নির্বাচনী এলাকায় আগে থেকেই তাদের ভালো অবস্থান রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের সামনের সারির নেতা হিসেবে দেশ জুড়ে অনেকেরই পরিচিতি আর এলাকার প্রভাব তৈরি হয়েছে। আবার অনেকে আগে থেকে নির্বাচনী এলাকায় সামাজিক সাংস্কৃতিক কাজে যুক্ত থাকায় এলাকায় পরিচিত মুখ হিসেবে গ্রহণযোগ্যতায় রয়েছে। এই 3 শ্রেণী ছাড়াও এনসিপির জেলা ও উপজেলার নেতৃত্বে আসতে চান এমন অনেকেই নির্বাচনে আগ্রহী। অভ্যুত্থানের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেয়া কয়েকজন তরুণ তুর্কি রাজধানী ঢাকা থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। এনসিপির আহ্বায়কের দায়িত্ব নিতে সরকারের উপদেষ্টা পদ ছেড়ে আসা নাহিদ ইসলাম ঢাকা 11 অর্থাৎ রামপুরা বনশ্রী আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। এরই মাঝে তিনি এলাকায় সময়ও দিচ্ছেন। এই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত নয়, তবে ঢাকা উত্তরের বিএনপির সাবেক সভাপতি এম এ কায়ুম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী 6 আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি হাতিয়া দ্বীপে ফেরিঘাট চালু, ভূমিহীনদের জমি বুঝিয়ে দেয়া, নদী ভাঙন নিয়ে গ্রামে গ্রামে গণশুনানি কর্মসূচি করেছেন। গত সোমবার তিনি হামলার শিকারও হন। বিএনপি নেতাকর্মী মাসুদকেও মারধর করেন বলে তিনি অভিযোগ করেছেন। এই আসনে বিএনপির হেভিওয়েট কোনো প্রার্থীর নাম এখনো শোনা যায়নি। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় 1 আসনে প্রার্থী হতে চান। গত সোমবার তিনি গাড়ি বহর নিয়ে এলাকায় শোডাউন করেন। এই আসনে 2018 সালে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন তরুণ নেতা ব্যারিস্টার নওশাদ জমির। সময়ের সর্বাধিক আলোচিত মুখ হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তাকে এলাকায় নিয়মিত সভা ও অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়। অভ্যুত্থানের প্রথম সারির নেতা হিসেবে তিনি কিছুটা শক্ত অবস্থানে থাকবেন। এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে পারে AFM তারেক। যদি তিনি বিএনপির প্রার্থী হন তাহলে হাসনাত কঠিন চ্যালেঞ্জে পড়তে পারেন। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা 1 আসন থেকে নির্বাচন করবেন বলে আগে শোনা গেলেও এনসিপি সূত্র জানিয়েছে তাকে ঢাকা 9 আসনে প্রার্থী করা হতে পারে। সেক্ষেত্রে সামান্তা শারমিনকে লড়তে হতে পারে মির্জা আব্বাসের সঙ্গে। এনসিপি সূত্রে জানা গেছে ঢাকা 17 অর্থাৎ গুলশান ক্যান্টনমেন্ট আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। যদি তাই হয় তাহলে তাসনিম জারাকে আমদালিব রহমান পার্থ কিংবা বিএনপির আরো হেভিওয়েট কোনো প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে। ঢাকা 13 অর্থাৎ মোহাম্মদপুর আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন। এই আসনেও বিএনপির জনপ্রিয় একাধিক নেতার নাম রয়েছে মনোনয়ন তালিকায়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করে রাজনীতিতে যোগ দিলে তিনি ঢাকা 10 অর্থাৎ ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, হাজারীবাগ থেকে নির্বাচন করবেন। আসিফের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। এই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লার 3 আসনে বিএনপির প্রার্থী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। তাই আসিফ রাজনীতিতে যোগ দিলে কুমিল্লার বদলে ঢাকা থেকে নির্বাচনে আগ্রহী। যদিও তার বাবা স্থানীয় এক অনুষ্ঠানে জানিয়েছেন আসিফ কুমিল্লা থেকে নির্বাচন করবেন। তবে কুমিল্লা 3 হোক কিংবা ঢাকা 10, আসিফ মাহমুদকে বিএনপির হেভিওয়েট নেতাদের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বলে ধারণা করা হচ্ছে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন রংপুর 4 আসনের প্রার্থী হবেন। এলাকায় নিয়মিত যাচ্ছেন সাবেক এই ডাকসু নেতা। মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে চাঁদপুর 5 অর্থাৎ হাজীগঞ্জ, শাহরাস্তি কিংবা ঢাকার কোনো আসনে দেখা যেতে পারে। এদিকে সচেতনরা বলছেন কিছু কিছু আসনে বিএনপির শক্ত কোনো প্রার্থী নেই, ফলে এনসিপির কিছু নেতা নির্বাচনে জয়ী হয়ে আসতে পারেন। আবার বিএনপির জোয়ারে এনসিপির আলোচিত অনেক তরুণ তারকাও ভোটের ময়দানে সুবিধা করতে পারবেন না বলে ধারণা করছেন সাধারণরা। আমি সেদিন সার্জিস আলম নিয়ে একটা কন্টেন্টে দেখতে পেলাম, একটা কমেন্টে আমাদের এক ভাই লিখেছেন, ভাই আপনি বাচ্চা ছেলেপেলের উপর লেগে আছেন কেন? আমি যদি প্রশ্ন করি আমি বাচ্চা ছেলেপেলের পেছনে লাগতে যাব কেন? বাচ্চা ছেলেপেলে গুলো তোমাদের পুরো দেশের পেছনে লেগে আছে কিনা? সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল, সমালোচনা আলোচনা তার জন্য পিস ছাড়ছে না। হাসনাত আব্দুল্লাহর ওই ক্যান্টনমেন্ট মিটিং সংক্রান্ত বিষয়ে উনি ঢুকেছিলেন এবং সেখান থেকে আলোচনা শুরু হয়েছে। আর এর আগে তো বহু কাণ্ড কারখানা আছে। এখন যে মানুষের মানি ব্যাগ নেই, কিছুই নাই, পকেটে খুব একটা টাকা থাকে না, 6 মাস আগেও বলেছেন ধার্য কর্য করে চলেছেন, উনি নাকি এখন পরিবার কোটি কোটি টাকা দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা দিচ্ছে। উনি নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছেন একরকম, তাই তো? এবং সেখানে প্লেনে যান,
শত শত গাড়ি বহর নিয়ে চলাফেরা করেন। এইবার একটা কাণ্ড দেখলাম, পত্রপত্রিকা অলরেডি চলে আসছে, তিনি পঞ্চগড়ের বারোয়ারি একটা উপজেলা, যেহেতু বারোয়ারি উপজেলায় তিনি গিয়েছেন এবং গিয়েছেন যে এই যে আমি প্রশ্ন করেছি একটা আলোচনা একটা কন্টেন্টে দেখবেন যে এনসিপি কি সরকারি দল কিনা, এনসিপি সরকারি দল কিনা আমি প্রশ্ন করেছিলাম মূলত যে শাহবাগে নিষেধাজ্ঞা অমান্য করে এনসিপি মিটিং করে, এই মিটিং সরকারি দল আওয়ামী লীগ করেছে, সরকারি দল বিএনপি করেছে, এখন এনসিপি সরকারি দল না হলে এইটা কেমনে সম্ভব? এখন সরকারি দল কিনা আমার এই প্রশ্নটাকে আরো পাকাপোক্ত করে দিয়েছেন এই সার্জিস আলম। তিনি ওই পঞ্চগড়ের বারোয়ারি উপজেলায় গিয়ে সরকারি কর্মকর্তা সবাইকে ডেকে, উপজেলা পরিষদের ইউনো ছাড়া, ইউনো ওই উপজেলা একজন বাড়তি দায়িত্বে পাশের উপজেলা থেকে দায়িত্ব পালন করেন, তিনি ছাড়া বাকি সবাইকে ডেকে এনেছেন। এইটা আবার কবজায় লেগেছে, দিলে লেগেছে বিএনপির এক নেতার, বিএনপির নেতা চ্যালেঞ্জ করে বসেছেন এবং চ্যালেঞ্জ করেছেন জায়গা মতো। তিনি সার্জিস আলমকে যতটা না বলেছেন, তিনি সেখানে উপস্থিত সরকারি কর্মকর্তাদের বলেছেন যে আপনাদের রাইট আছে কিনা একজন নাগরিক অন্য কোনো মানুষ এসে ডাকলো আর আপনারা পুরো উপজেলা পরিষদ মিলে আপনারা বসে তার সাথে কথাবার্তা বলেন। সার্জিস আলমের ব্যাখ্যাটা হলো যে তিনি তার নাকি ওই এলাকার জন্য করার সুযোগ এসছে, সুযোগ আছে, কেমনে সুযোগ আছে আমি জানি না। একটা দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, তার কেমনে সুযোগ আছে সরকারি দলের না থেকে এবং সরকারি কর্মকর্তা সব ডেকে এনে অফিসিয়ালি সরকারি দলের না থেকে, তাহলে আনঅফিসিয়ালি সরকারি দল, এরকম না হলে কি এটা সম্ভব? ছোট্ট করে একটু শুনেন, ঘটনাটা বুঝবেন। পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায়, সরি বারোয়ারি বলছিলাম না, আটোয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এক বিএনপি নেতার তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত বৈঠক নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বাকবিতণ্ডায় জড়ান এই দুই নেতা। এটা ভিডিও অলরেডি। সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।